আজকের বিষয় গ্রহ ও উপগ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্রাবলী, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে করে গ্রহগুলো কিভাবে প্রদক্ষিণ করে, তার কি শর্ত থাকে, সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো এই যে মেন সূত্র, সেটা হচ্ছে কেপলারের কিছু সূত্র আছে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সূত্র। প্রথম সূত্র হচ্ছে স্টেটমেন্ট বলছে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে। তাহলে যদি আমরা উপবৃত্তের একটা ছবি আঁকি, এইরকম নিতে পারি, তো এর দুটো অক্ষ থাকবে এবং এর দুটো ফোকাস থাকবে। এখানে এটা যদি F1 ধরি, এটা যদি F2 ধরি, তাহলে এক্ষেত্রে F1 ও F2কে বলা হবে ফোকাস। তাহলে সূত্র বলছে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করবে, অর্থাৎ এইরকম কক্ষপথে প্রতিটা গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করবে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকবে। ধরে নিচ্ছি সূর্য F1-এ থাকতে পারে বা F2-তেও থাকতে পারে। তো এখানে ক্যালকুলেশনের জন্য আমরা ধরে নিচ্ছি সূর্য F1-এ আছে, S দিয়ে ডিনোট করছি, অর্থাৎ এখানে সূর্য উপস্থিত থাকবে। এবার এটার ব্যাখ্যা কিভাবে করব? ব্যাখ্যা করবার জন্য দুটো জিনিস, একটা নিতে পারি আমরা বৃত্ত। বৃত্তের ক্ষেত্রে এখানে একটা জিনিস আছে যেটাকে বলা হচ্ছে উৎকেন্দ্রতা। উৎকেন্দ্রতাকে আমরা স্মল ই দিয়ে ডিনোট করতে পারি। তো বৃত্তের ক্ষেত্রে এই উৎকেন্দ্রতা স্মল ই এর মান হয় 0, কিন্তু যদি উপবৃত্ত হয়, উপবৃত্তের ক্ষেত্রে এই ই এর মান হয় <1। এইবার কেপলারের সবকটি সূত্র বৃত্তাকার ও উপবৃত্তাকার কক্ষপথের ক্ষেত্রেই প্রযোজ্য, অর্থাৎ যাদের উৎকেন্দ্রতা, অর্থাৎ কেপলারের সূত্র যেখানে যেখানে প্রযোজ্য হবে সেক্ষেত্রে উৎকেন্দ্রতার যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকবে ই <1 হবে, অর্থাৎ উপবৃত্তাকার কক্ষপথের জন্য প্রযোজ্য হবে। একইভাবে এইটা বৃত্তাকার কক্ষপথের জন্য প্রযোজ্য হবে। তাহলে E=0 হলে এটা বৃত্তাকার কক্ষপথ এবং <1 হলে সেটা উপবৃত্তাকার কক্ষপথে থাকছে। তো এক্ষেত্রে ই এর মানটা 0 থেকে 1-এর মধ্যে যদি থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি কেপলারের সূত্রটা প্রযোজ্য হবে। অর্থাৎ প্রথম সূত্র আরেকবার রিপিট করছি, প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে। এটা হচ্ছে প্রথম সূত্র। অর্থাৎ যদি পৃথিবীর জন্য আমরা ক্যালকুলেশন করি, এটা সূর্য হলে এটা আমরা পৃথিবী ই বা আর্থের জন্য ক্যাপিটাল ই দিয়ে ডিনোট করতে পারি। তাহলে এখানে পৃথিবী সূর্যকে একটি উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করবে, যে উপবৃত্তের যে কোনো একটি ফোকাসে সূর্য অবস্থান করবে। অর্থাৎ এক্ষেত্রে যদিও আমরা কক্ষপথটা উপবৃত্তাকার ধরছি, কিন্তু আমাদের এই সিলেবাস অনুযায়ী কক্ষপথটাকে আমরা বৃত্তাকার ধরেই ক্যালকুলেশন করব, কারণ কেপলারের সূত্র প্রথমেই বলে দেওয়া হচ্ছে সেটা <0 থেকে <0 থেকে <1 পর্যন্ত প্রযোজ্য। এখানে আরেকটা শর্ত হচ্ছে যে যে সকল গ্রহ ধরব তাদের ভরটা সূর্যের ভরের তুলনায় নগণ্য হবে, দিলে কেপলারের সূত্রটা প্রযোজ্য হবে। অর্থাৎ সৌরজগতের যতগুলা গ্রহ আছে সবার ভরই কী হচ্ছে সূর্যের তুলনায় নগণ্য, সেই রকম ক্ষেত্রে কেপলারের সূত্র প্রযোজ্য হবে। তাহলে এটা গেল প্রথম সূত্র। নেক্সট আমরা আসতে পারি দ্বিতীয় সূত্রে। দ্বিতীয় সূত্র বলছে সূর্য এবং কোনো গ্রহের সংযোজক সরলরেখাটি সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। অর্থাৎ যদি আমরা ছবিটা নেই, ধরে নিচ্ছি এইরকম একটি কক্ষপথ আছে যার দুটি ফোকাস, ধরে নিচ্ছি কোনো একটা সময় সূর্য এখানে আছে। এবার কোনো একটা সময় যদি একটা গ্রহ এখানে থাকে, এটার অবস্থান P1 ধরছি, ঠিক টি সময় পরে গ্রহটা ধরে নিচ্ছি P2-তে এসছে। তাহলে P1 থেকে P2 যেতে সময় যদি টি নেয়, এই টি সময়ে কি করবে, যে রেখাটা দ্বারা সূর্য এবং ওই গ্রহটাকে যুক্ত করা হবে সে কিছুটা ক্ষেত্রফল অতিক্রম করবে বা কভার করবে। একইভাবে যদি আমরা এই পোর্শনে ধরি, এইটা যদি Q1 হয় এবং ঠিক টি সময় পরে যদি এই ক্ষেত্রফলটা এইখানে আসে, অর্থাৎ এটা যদি Q2 হয়, তাহলে এটাও কি করবে, এখানে একটা ক্ষেত্রফল কভার করবে।
এইটাও টি নিচ্ছি, এক্ষেত্রেও সময়টা টি থাকবে, এক্ষেত্রেও সময়টা টি থাকবে। তাহলে দ্বিতীয় সূত্র অনুযায়ী সূর্য এবং কোনো গ্রহের সংযোজক সরলরেখাটি সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। অর্থাৎ এক্ষেত্রে এই ক্ষেত্রফলটা যদি A1 হয়, এই ক্ষেত্রফলটা যদি A2 হয়, A1 সমান A2 হবে কখন? যদি দুটোর ক্ষেত্রেই সময় সমান একই সময় অর্থাৎ টি হয়। এটাই হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র। এবার দ্বিতীয় সূত্রটাকে যদি প্রমাণ করতে চাই, আমরা ওই একই রকমের ছবিটা নিতে পারি। ছবিটা আরেকবার এঁকে নেব। ধরে নিচ্ছি এটা অক্ষটা আছে, কোনো একটা সময় ধরে নিচ্ছি সূর্য এখানে আছে, এটা এস দিয়ে ডিনোট করছি। এবার ধরে নিচ্ছি কোনো একটা গ্রহ কিছু সময়ে পি থেকে কিউ পর্যন্ত যাচ্ছে। তাহলে মোটামুটি এইটা যদি আর হয়, সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা আমরা থিটা নিচ্ছি এবং এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা হচ্ছে ডেল্টা থিটা। এবং এখানে যে ক্ষেত্রফলটা কভার করছে সেইটা যদি ডেল্টা এ হয়, তাহলে এখানে বৃত্তচাপ নেব কখন? যদি পি আর কিউ বিন্দুর মধ্যে দূরত্বটা খুব কম হয়, সেক্ষেত্রে বৃত্তচাপ ইকুয়ালস টু হয়ে যাবে আর ইন্টু ডেল্টা থিটা, কারণ থিটা ইকুয়ালস টু হয় বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তাহলে বৃত্তচাপ ইকুয়ালস টু হবে থিটা ইন্টু ব্যাসার্ধ, তাই এক্ষেত্রে বৃত্তচাপ হয়ে যাচ্ছে আর ইন্টু ডেল্টা থিটা। অতএব এখানে ক্ষেত্রফল ডেল্টা এ নিয়ারলি ইকুয়ালস টু হয়ে যাবে, কারণ এখানে বৃত্তচাপ আছে, নিয়ারলি ইকুয়ালস টু লিখতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু আর, কারণ এখান থেকে এই দূরত্বটা আর নেওয়া আছে, ইন্টু উচ্চতার ক্ষেত্রে এখানে আমরা বৃত্তচাপ নিতে পারি আর ইন্টু ডেল্টা থিটা। অর এটাকে সমাধান করলে লেখা যাবে ডেল্টা এ ইকুয়ালস টু হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু ডেল্টা থিটা। এইবার লিমিট নিতে পারি, যদি নেই এটাকে ডেরিভেটিভ করব। ধরে নিচ্ছি পি থেকে কিউ যেতে সময় লেগেছে ডেল্টা টি, অতএব আমরা লিখতে পারবো এখানে ডেল্টা এ বাই ডেল্টা টি ইকুয়ালস টু হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু ডেল্টা থিটা বাই ডেল্টা টি। বোথ সাইড টি এর রেসপেক্টে নিচ্ছি। এবার যদি লিমিট নেই, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, ডেল্টা এ বাই ডেল্টা টি ইকুয়ালস টু হাফ ইন্টু আর স্কোয়ার, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, ডেল্টা থিটা বাই ডেল্টা টি। যেহেতু ডেল্টা টি টেন্স টু জিরো, তাই এই লিমিটটা ডিতে চেঞ্জ হয়ে যাবে, এটা চলে আসবে তখন ডিএ বাই ডিটি ইকুয়ালস টু হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু ডি থিটা বাই ডিটি। এবার যেহেতু ডি অফ থিটা বাই ডিটি ইকুয়ালস টু ওমেগা হয়, তাই এটাকে আমরা লিখতে পারবো ডিএ বাই ডিটি ইকুয়ালস টু হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু ওমেগা। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নিচ্ছি। এবার আমরা কৌণিক ভরবেগ থেকে জানি, কৌণিক ভরবেগকে যদি এল দিয়ে ডিনোট করি, এল ইকুয়ালস টু হয় আর ইন্টু রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগকে আমরা পি দিয়ে ডিনোট করছি। তাহলে ব্যাসার্ধ ইন্টু রৈখিক ভরবেগ ইকুয়ালস টু কৌণিক ভরবেগ ইকুয়ালস টু লেখা যেতে পারে আর ইন্টু এম ইন্টু ভি ইকুয়ালস টু লেখা যেতে পারে আর ইন্টু এম ইন্টু ওমেগা ইন্টু আর, যেহেতু ভি সমান হয়ে যায় ওমেগা ইন্টু আর। তাহলে এল এর মানটা আসছে এম আর স্কোয়ার ইন্টু ওমেগা। তাহলে এই দুটো সমীকরণকে যদি আমরা অ্যারেঞ্জ করি, তাহলে 1 নম্বর সমীকরণকে এইভাবে আমরা লিখতে পারবো ডিএ বাই ডিটি ইকুয়ালস টু অ্যারেঞ্জ করব হাফ ইন্টু নিচে একটা এম গুণ করছি, উপরে একটা এম নিয়ে আসছি, এম আর স্কোয়ার ইন্টু ওমেগা। তাহলে এম আর স্কোয়ার ইন্টু ওমেগা ইকুয়ালস টু এল হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে লিখতে পারবো ডিএ বাই ডিটি ইকুয়ালস টু এল বাই 2m। এটা চলে এলো ক্ষেত্রফলের পরিবর্তন সময়ের সাপেক্ষে সমান হচ্ছে এল ইন্টু এল বাই 2m। তাহলে এবার সূর্য ও গ্রহটি দিয়ে গঠিত যে সংস্থাটা হচ্ছে, অর্থাৎ এখানে সূর্য এবং এখানে পি বিন্দু বা কিউতে যে গ্রহটা আছে, তাদের মধ্যে তারা দুজন মিলে যে সংস্থাটা গঠন করছে, ওই সংস্থার মধ্যে কোনো বহিস্থ বল ক্রিয়া করছে না বা বহিস্থ কোনো টর্ক নাই। যেহেতু বহিস্থ কোনো বল ক্রিয়া করছে না, তাই আমরা বলতে পারি এল ইকুয়ালস টু কনস্ট্যান্ট।
যেহেতু এল সমান কনস্ট্যান্ট হচ্ছে, তাহলে L/2m ইকুয়ালস টু ধ্রুবক বা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তাই এখান থেকে আমরা লিখতে পারি dA/dt ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। এবার dA/dt ইকুয়ালস টু ধ্রুবক, এটার মানেটা দাঁড়াচ্ছে সূর্য এবং কোনো গ্রহের সংযোজক সরলরেখাটি সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। কারণ যেহেতু ডিটি রেসপেক্টে এটা ধ্রুবক রয়ে যাচ্ছে, তাই আমরা বলতে পারি সেটা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। এটাই হচ্ছে কেপলারের সূত্রের গাণিতিক রূপ বা দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। নেক্সট আমরা নেব কেপলারের তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র বলছে কোনো গ্রহের সূর্যের চারিদিকে প্রদক্ষিণকালের বর্গ সেটির কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। অর্থাৎ এইরকম একটি কক্ষপথে যদি কোনো একটি গ্রহ প্রদক্ষিণ করে এবং তার যে কোনো একটি ফোকাসে যদি সূর্য থাকে, তাহলে এখান থেকে এটাকে আমরা অর্ধপরাক্ষ নিতে পারি। ধরে নিচ্ছি অর্ধপরাক্ষ এ, অর্থাৎ এখান থেকে এই পুরোটার দৈর্ঘ্য আমরা নিচ্ছি 2a, ব্যাস এবং ব্যাসার্ধের মতো, তাহলে অর্ধপরাক্ষ এক্ষেত্রে এ হয়ে যাবে। এবং গ্রহটা এই সূর্যকে এই কক্ষপথে প্রদক্ষিণ করতে তার পর্যায়কাল যদি টি হয়, নিতে পারি পর্যায়কাল সমান ক্যাপিটাল টি। তাহলে সূত্র বলছে কোনো গ্রহে সূর্যের চারিদিকে প্রদক্ষিণকালের বর্গ সেটির কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। অর্থাৎ গাণিতিক রূপ হচ্ছে টি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউব। এইটা হচ্ছে কেপলারের তৃতীয় সূত্রের গাণিতিক রূপ। এবার এটাকে আমরা প্রমাণ করতে পারি। খুব সোজা, প্রমাণ করবার জন্য এখানে বৃত্তাকার কক্ষপথ নেব, কারণ আমরা আগেই বলে দিয়েছি বৃত্তাকার এবং উপবৃত্তাকার উভয়ের জন্যই কেপলারের সূত্র প্রযোজ্য। তাই ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে আমরা বৃত্তাকার কক্ষপথ নিয়ে ক্যালকুলেশন করব। তাহলে বৃত্তাকার কক্ষপথ নিলে ধরে নিচ্ছি এটা সূর্য, এর চারিদিকে একটি বৃত্তাকার কক্ষপথ নিচ্ছি, যেই কক্ষপথে কি হচ্ছে আরেকটি গ্রহ আছে যার ভর আছে m, এবং সূর্য থেকে এর দূরত্বটা নিয়ে নিচ্ছি আমরা আর। সূর্যের ভর নিচ্ছি ক্যাপিটাল M এবং গ্রহের ভর নিচ্ছি স্মল m। যেহেতু একটি নির্দিষ্ট কক্ষপথে গ্রহটি ঘুরছে, সেক্ষেত্রে আমরা সমীকরণ নিতে পারবো mv²/r, অর্থাৎ অপকেন্দ্র বল বা অভিকেন্দ্র বল যাই বলি না কেন, ইকুয়ালস টু হয়ে যাবে নিউটনের সূত্র অনুযায়ী এদের মধ্যে আকর্ষণ বল, অর্থাৎ জি ক্যাপিটাল M স্মল m বাই r²। তাহলে এখান থেকে অ্যারেঞ্জ করে আমরা v²টা নির্ণয় করতে পারি। v² ইকুয়ালস টু চলে আসবে gm বাই স্মল r। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নিতে পারি। এবার আমরা এই সমীকরণটা জানি s সমান vt, দ্বিতীয় চ্যাপ্টার থেকে পড়ে এসেছি। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো t ইকুয়ালস টু s/v, আর এক্ষেত্রে যেহেতু টিটা পর্যায়কাল তাই ক্যাপিটাল টি লিখছি, এসটা লিখতে পারি 2π ইন্টু স্মল r, অর্থাৎ এই কক্ষপথের পরিধি বাই বেগ। তাহলে এটাকে স্কোয়ার করলে পাবো t² ইকুয়ালস টু 4π² r²/v²। এটা 2 নম্বর সমীকরণ নিচ্ছি। এবার 1 এবং 2 নম্বর এই দুটো সমীকরণকে সমাধান করে পেতে পারি, অর্থাৎ v² এর মানটা আমরা রিপ্লেস করব, ওটা বসালে পাবো অর t² সমান 4π² ইন্টু r² ইন্টু v²। অর্থাৎ এক্ষেত্রে v² এর মান আছে gm/r², যেহেতু নিচে বসছে তাই এটা চলে যাবে হচ্ছে r/g ক্যাপিটাল M, আর এখান থেকে নিতে পারি t² ইকুয়ালস টু 4π²/g ক্যাপিটাল M ইন্টু r3। তাহলে এখানে দেখা যাচ্ছে 4π²/g ক্যাপিটাল M ইকুয়ালস টু, যেহেতু কনস্ট্যান্ট বা ধ্রুবক, অতএব আমরা বলতে পারি t² প্রপোর্শনাল টু r3। এটাই হচ্ছে কেপলারের তৃতীয় সূত্র। তাহলে এখান থেকে আমরা তিনটা সূত্রই দেখলাম। তিনটা সূত্রের মধ্যে দুটো সূত্রের প্রমাণ আছে, আর একটা সূত্রের প্রমাণ নেই। অর্থাৎ প্রথম সূত্রের প্রমাণ আমরা করলাম না, আলোচনার মাধ্যমে দেখলাম। বাকি দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্রের আমরা প্রমাণ দেখলাম। এবার যদি একটা আমরা এক্সাম্পল নিই, ধরে নিচ্ছি এখানে আমাদের সূর্য আছে, এখানে একটা অরবিট নিচ্ছি, এই অরবিটের এখানে ধরে নিচ্ছি পৃথিবী আছে আর্থ, এবং একদম শেষে ধরে নিচ্ছি প্লুটো
বা বামন গ্রহ আছে, এটাকে পি দিয়ে ডিনোট করছি। এবার সূর্য থেকে পৃথিবীর দূরত্ব আমরা ধরে নিচ্ছি স্মল আর। সূর্য থেকে প্লুটোর দূরত্বটা ধরে নিচ্ছি পৃথিবীর দূরত্বের 40 গুণ, অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি আর হয়, সূর্য থেকে প্লুটোর দূরত্ব ধরে নিচ্ছি 40 আর। এবার সূর্যের প্রদক্ষিণকাল আমরা জানি, সূর্যের প্রদক্ষিণকাল হচ্ছে, সূর্যের সাপেক্ষে পৃথিবীর প্রদক্ষিণকাল যদি T1 হয়, প্লুটোর প্রদক্ষিণকাল আমরা T2 নিচ্ছি। এবার পৃথিবীর প্রদক্ষিণকাল জানি T1 হচ্ছে 1 বছর। তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে এখানে T2টা কত নির্ণয় করা। তাহলে কেপলারের তৃতীয় সূত্র অনুযায়ী টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব হয়। তাহলে এখানে আমরা স্পষ্টতই লিখতে পারবো T1 প্রপোর্শনাল টু আর কিউব, T1 স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব এবং T2 স্কোয়ার প্রপোর্শনাল টু 40 আর হোল কিউব। তাহলে এই দুটোকে অনুপাত করলে পেয়ে যাব T2টা নির্ণয় করব। তাহলে T2 বাই T1 হোল স্কোয়ার ইকুয়ালস টু লেখা যেতে পারে 40 আর বাই আর হোল কিউব, অর্থাৎ এখান থেকে পেয়ে যাব T2 স্কোয়ার বাই T1 স্কোয়ার ইকুয়ালস টু 40 হোল কিউব। और এখান থেকে যদি সমাধান করি, যেহেতু T1 সমান 1 ইয়ার আছে বা 1 বছর আছে, সেক্ষেত্রে T2 ইকুয়ালস টু হয়ে যাবে 40 হোল টু দি পাওয়ার 3/2। তো এটা সমাধান করলে মোটামুটিভাবে T2র মান আসবে 253 ইয়ার প্রায়। এইভাবে পৃথিবীর সাপেক্ষে অন্য যে কোনো গ্রহের যদি দূরত্ব জানা থাকে, দূরত্ব থেকে তার প্রদক্ষিণ কাল কতটা হবে বা কত সময়ে সে সূর্যকে একবার প্রদক্ষিণ করবে, সেটা আমরা নির্ণয় করতে পারি। এটাই হচ্ছে কেপলারের তৃতীয় সূত্রের প্রয়োগ।